আজকের গল্প সন্তানহীন মা। আরো একটি নতুন গল্পে আমার চ্যানেলে স্বাগত। মানসী ফুল চাষ করতে প্রচন্ড ভালোবাসতো। সেই জন্য সে তার বাড়ির উঠোনের চারিপাশে নানান ধরনের ফুল গাছ লাগিয়েছিল। তবে ফুল চাষ করতো বলেই যে সে সংসারের প্রতি অবহেলা করত তা কিন্তু নয়। রান্না বান্না, ঘর গুছানো, সমস্ত সংসারের কাজ সে নিপুণ হাতে সামলাতো। বৌমা, ও বৌমা, বলি ফুলের পরিচর্যা করা কি এখনো শেষ হয়নি নাকি? ঘর সংসারে তো মেলা কাজ পড়ে রইলো। বেলা কত হলো তা দিয়ে কি খেয়াল আছে? কখন আর খেতে সবজি তুলতে যাবে? সবজি তুলে আনবে, তারপরে রান্না বান্না সব হবে কো। এই তো মা, আসলে সকাল থেকে ফুল গাছগুলোয় জল দেওয়া হয়নি, তাই একটু দেখতে গিয়েছিলাম। আমি বরং জলটা দিয়ে তারপরে খেতে যাচ্ছি। ফুল গাছ বড় করে কি আর এমন হবে শুনি? এতগুলো বছর হয়ে গেল, এখনো তো একটা ফুলের মতো নাতি নাতনির মুখ দেখাতে পারলেনি। আর এইদিকে কিনা তুমি ফুল গাছ বড় করছো। তোমার মতো আতকুড়োর ঘরে ফুল গাছটাও ভালো করে হবে না। মা, আপনি সবসময় এইভাবে কেন বলেন? আমি কি ইচ্ছা করে সন্তান নিয়ে আসিনি এই পৃথিবীতে? সন্তান হলো ভগবানের দান। আমিও তো মা হতে চেয়েছি বলুন, কিন্তু ভগবান যদি আমার ওপর কৃপা না করেন তাহলে এখানে আমার কি দোষ? আপনি কেন সব সময় আমার এই ঘায়ে খোঁচা দিয়ে আমার এই ঘাটাকে আরো দগধগে করে দেন? বৃক্ষ যদি ফল না দিতে পারে, তাহলে তো সবাই সেই বৃক্ষটাকেই দোষ দেবে, তাই না? এমনই হয়েছে ঠিক তোমার ওপর, বুঝেছো? শুধু শুধু তোমার মতো মেয়েকে বিয়ে করে আনলো বলে আমার খোকাটা বাবা হওয়ার আনন্দ থেকে বঞ্চিত রইল। ধুর ধুর, মাঝে মাঝে মনে হয় খোকার আর একটা বিয়ে দিই, কিন্তু ওই যে খোকা জেদ ধরে বসে রয়েছে, ও নাকি আর দ্বিতীয় বিয়ে করবে না। ওর জন্য আমিও একটা নাতি নাতনির মুখ দেখতে পাচ্ছি না। কে বললো মা যে তুমি নাতি নাতনির মুখ দেখতে পাচ্ছ না? আমার বউ না হয় তোমায় নাতি নাতনির মুখ দেখাতে অক্ষম, কিন্তু তুমি ভুলে যাচ্ছ যে তোমার ঘরে আর একটাও বৌমা রয়েছে, ছোট বৌমা। ওর ঘরে একটা ছোট্ট ফুটফুটে কন্যা সন্তান তোমার কোলে উঠবে বলে লাপালাপি করে। সে কি তোমার নাতনি নয়? ছোট খোকার কথা আর বলিস নে। সে তো পড়াশুনো করে চাকরি বাকরি পেয়ে বউ বাচ্চাকে নিয়ে শহরেই থাকে। ওই নাতনির সুখ কি আর আমি কখনো পাবো রে? হুঁ, তোর ছেলে মেয়েই হলো আমার কাছে আসল নাতি নাতনি। তাকে নিয়েই আমি আমার শেষ বয়সটা কাটাতাম। শোন না খোকা, একটা বিয়ে কর না। মা, তোমাকে এই কথাটা আমি আগেও বলেছি, এখনো আবার ভালোভাবে বলছি, শুনে নাও। ওই হলো আমার বউ। মনীষা ছাড়া আমি এই বাড়িতে দ্বিতীয় কাউকে নিজের বউ হিসেবে স্বীকৃতি দেব না। ও যেমনটা আমার কাছে ঠিক তেমনটা ভাবেই থাকবে। আচ্ছা মা, সন্তানটাই কি শেষ কথা? ও যে সংসারের সব দায় দায়িত্ব একা হাতে বহন করে চলেছে, তোমাকে সেবা শুশ্রূষা করছে, এই গুণগুলো তো তুমি একবারের জন্যও দেখছো না। তুই হলি আস্ত একটা বউ পাগলা ছেলে। তোর মতো বউ পাগল আমি কাউকে দেখিনি এই গায়ে। বউয়ের দোষ গুণগুলো তোর চোখে কোনোদিন ধরাই পড়ে না। কি একটু সংসারের হাতির মাথা কাজ করে, ওই নিয়ে তুই একেবারে আহ্লাদে আটখানা হয়ে রয়েছিস। ভবিষ্যৎ পরিকল্পনা তোর আর কিছুই নেই। বলি, ছেলে মেয়ে না হলে শেষ বয়সটা কাটাবি কি করে শুনি? এই যেমন আমার শেষ বয়সে তুই হলি আমার ভরসা। তুই আমার সেবা যত্ন করে রাখছিস,
কিন্তু তোর আমার বয়সে গেলে কি হবে? তোর সেবা যত্নটা কে করবে? সেই সব নিয়ে আমি ভাবি না। আমি মনে করি ভগবান যেটা লিখে দিয়েছেন আমাদের নিয়তিতে সেটা ঘটবেই, কারোর ক্ষমতা নেই সেটাকে পাল্টে দেওয়ার। তবে হ্যাঁ, সন্তানের জন্য যদি এতটাই কষ্ট হয়, আমরা দত্তক নিয়ে নিতে পারি। তাহলে একটা অনাথও তার বাবা মা পাবে, আর একটা বাবা মাও সন্তান হারা সেই কষ্টটা ভুলে থাকতে পারবে। চুপ কর, চুপ কর, এসব অলক্ষণে কথা আর বলিস না। কথায় আছে, এক গাছের ছাল অন্য গাছে লাগে না। তেমনি অন্যের ছেলেকে তুই যতই নিজের ছেলে বানাতে চাস না কেন, কখনোই সেটা পারবি না, বুঝেছিস? যাতে বাবা, এত কথা বাড়িয়ে লাভ নেই। আমি বুঝে গেছি তোরা কেউ আমার কথা শুনবি না। হে হরি, তুমি রক্ষে করো। কি গো, তুমি আবার এখানে দাঁড়িয়ে রইলে কেন? বুঝি বুঝি, মায়ের কথায় কিছু মনে করো না, জানোই তো মা এমনই। শোনো, বেলা গড়িয়ে যাচ্ছে, তুমি আর এইসব কথা ভেবে কষ্ট না পেয়ে নিজের কাজটা বরং তাড়াতাড়ি সেরে ফেলো, আর আমি বরং পুকুরে গিয়ে দুখান ডুব গেলে আসি, কেমন? এইভাবে বেশ অনেকগুলো দিন কেটে গেল। একদিন সকালবেলা হঠাৎ করেই, দেখো দেখো, কে এসেছে আজকে আমাদের ঘরে। আমার একমাত্র নাতনি এসেছে বহু বছর পর। এসো তো দিদি ভাই, এসো, দু চোখ ভরে তোমাকে দেখি, আগে একটু এসো আমার কাছে। হ্যাঁ মা, আসলে আসতেই হলো। ও অনেকদিন ধরেই বলছিল যে গ্রামের বাড়িতে বেশ অনেকগুলো বছর যাওয়া হয় না। আসলে বোঝেনি তো, ওর অফিসে একদম ছুটি পাওয়া যায় না। এই দেখুন না, আজকেও মেয়ে নিয়ে আমায় একাই আসতে হলো। বেশ বেশ, খোকা সময় পায় না তো কি হয়েছে? তুমি যেমন নাতনিকে নিয়ে আজকে চলে এলে, এইরকম মাঝে মাঝেই এসো। বোঝই তো, আমার একমাত্র শিবরাত্রি সলতে এই নাতনি। ওকে যে কত বছর দেখি না, মনটার মধ্যে একেবারে হু হু করে। জানি তো মা, জানি আপনার যে এই নাতনির প্রতি কত টান, সেটা জেনেই তো একেবারে পরিকল্পনা করে এখানে এসেছি। ওকে যে কথা দিয়ে এসেছি, যে কাজে এখানে এসেছি, সেটা সম্পন্ন না করে এখান থেকে যাব না। আপনার এই নাতনির প্রতি ভালোবাসাটাই আমার কাছে একটা মোক্ষম অস্ত্র। আরে ছোট যে, বাইরে এতক্ষণ দাঁড়িয়ে রয়েছিস কেন? আয় আয়, ঘরে আয়। কি গো, তুমি তো প্রথম আমায় দেখছো, তুমি জানো আমি তোমার কে? হ্যাঁ জানি তো, তুমি হলে আমার বম্মা। এই তো লক্ষ্মী মেয়ে আমার, এই মেয়ে দেখি সব জানে। তুমি তো অনেক দূর থেকে এসেছো, এতটা পথ গাড়ি করে এসেছো, নিশ্চয়ই অনেক ক্লান্ত হয়ে গেছো। চলো চলো, আমি তোমাকে ভাত মাখিয়ে নিজে হাতে আজকে খাইয়ে দেব। চলো তো। বেশ কিছুদিন কেটে গেল। সোনামণি তার বড় মার কাছে এতই ভালোবাসা পেল যে সে তার নিজের মায়ের থেকে বড় মার কাছে থাকতেই বেশি পছন্দ করত। ভাত খাওয়া, স্নান করা, ঘুমোনো, সব কিছু সে বড় মার সঙ্গেই করত। জানো তো বৌমা, একমাত্র তুমি আমায় এত আদর করে খাইয়ে দাও। মা আমায় কোনো দিন আদর করে খাওয়ায় না। ওই একটা মাসি আছে, ওই মাসিটা ভাত মাখিয়ে দেয়, আমাকে খেতে হয়। ঠিক করে খেয়ে পেট ভরেই না। আসলে কি বলতো, মা শহরে থাকে তো বড্ড ব্যস্ত, তাই সময় পায় না। কিন্তু দেখো তো, মা সোনামণিকে কত ভালোবাসে, তাই ছুটি পেতেই সোনামণিকে নিয়ে গ্রামের বাড়িতে ঘুরতে এসেছে। মা তোমায় বড্ড ভালোবাসে সোনা। না না,
তুমি যতই বলো, আমি জানি তো মা আমাকে তোমার মতো ভালোই বাসে না। একমাত্র তুমি আমায় এত এত ভালোবাসো। মেয়েটা দিদিকে এত বেশি ভালোবাসে, আর বেশি দিন থাকলে তো ও এখান থেকে যেতেই চাইবে না। এই কয়দিনেই দিদির এত ন্যাওটা হয়ে গেছে যে মায়ের নামে কিংবা নিন্দে করছে বড় মার কাছে। চল না তুই শহরে, তোকে যে কি করে টাইট দিতে হয় সেটা আমিও জানি। গ্রামে এসে বড় বার বেড়েছে না তোর। না না, আর দেরি করলে চলবে না। যা করার আমার কিছুদিনের মধ্যেই শেষ করে ফেলতে হবে। মা, দিদির কিন্তু যাই বলুন না কেন বড্ড বচন। ছেলে মেয়ে হয়নি অথচ এমন ভাব করে যে এই সংসারের মাথা একেবারে ওই। ঠিক বলেছ, একেবারে তুমি ঠিক কথা বলেছ। এই নিয়ে কি আমি কম ভুগছি গো? তোমায় আর দুঃখের কথা কি বলি, নাতনিটা তো আমার কাছে থাকে না। কোথায় শেষ বয়সে একটু নাতি নাতনিকে নিয়ে খেলাধুলা করব, সেই কপাল আর ওই পোড়ার মুখী মেয়ের জন্য আমার হলো না কো। সত্যি যা বলেছেন, দিদি ভাই আমাদের সঙ্গে এমন একটা ভাব করে যেন আমরা হলাম এই বাড়ির অতিথি। আমরা যে এই বাড়িরই একজন সদস্য এটা দিদি ভাই মনেই করে না। আসলে কি বলুন তো, একা এই বাড়িতে রাজত্ব করছে না, এই জন্যই এত সুযোগ পেয়ে গেছে। আর আপনিও তো তেমন, এই সম্পূর্ণ বাড়িটা আপনার বড় ছেলেকেই দিয়ে রেখে দিয়েছেন। ছোট ছেলে শহরে থাকে বলে ছোট ছেলের কি কোনো অধিকারই নেই? এটা তুমি কেমন কথা বললে? আমার এই জমি জমার উপরে দুই ছেলের সমান অধিকার। ও যতই শহরে থাকুক না কেন, ওকে আমি কোনো দিন ঠকাবো না। আপনি এখন বলছেন ঠকাবেন না, কিন্তু ভগবান না করুক আপনার যদি কিছু একটা হয়ে যায় তখন? দাদা তখন সমস্ত সম্পত্তি নিজের নামেই করে নেবে, আপনার ছোট ছেলে কিচ্ছু পাবে না মা। তাই আমি বলছি, আপনার ছোট ছেলে তো আসতে পারে না, আমিও খুব বেশি আসতে পারি না। আপনি বরং আপনার ছোট ছেলের ভাগটা এবারেই আমার কাছে লিখে দিন, বুঝেছেন? আর আপনি যদি একবার আপনার ছোট ছেলের সম্পত্তি ছোট ছেলেকে লিখে দেন, তাহলে হয়তো দিদির বারটা একটু কমবে, নিজেকে আর হত্যা মনে করবে না এই বাড়ির। হ্যাঁ হ্যাঁ, আমি তাই লিখে দেব। কিন্তু আমি যদি লিখে দিই, তাহলে কি তোমরা এই বাড়িতে চিরকালের জন্য থাকবে? নাতনির সুখ কি আমি পাবো আগে বলো? উমা, কেন থাকবো না? নিশ্চয়ই থাকবো। আপনার ছেলে শহরে থাকে ঠিক আছে, ও থাকুক, কিন্তু আমি আমার মেয়েকে নিয়ে এখানেই থাকবো। আপনি শুধু জমি বাড়ির ভাগটা করে দিন মা। এরপর ছোট বৌমাকে তার শাশুড়ির সমস্ত জমি বাড়ির অর্ধেক লিখে দিল। আর জমি লিখিয়ে নেবার পরদিনই, কি গো, জামা কাপড় গুছুচ্ছ? কি হলো? তোমরা যে বললে চিরকালের মতো গ্রামের বাড়িতেই থাকবে, তাহলে এখন চলে যাচ্ছ কেন? যে উদ্দেশ্যে এসেছিলাম সেটা তো মিটে গেছে। এখন আর এই অজপাড়াগায় থেকে কি করব? আমি এসেছিলাম এই জমি বাড়িগুলো লিখিয়ে নিতে। এর বেশ কিছুদিন পরে আপনার ছোট ছেলে আসবে, ও এসে সমস্তটা বিক্রি করে দিয়ে একটা মোটা টাকা নিয়ে শহরে বড় বাড়ি করবে, বুঝেছেন? কি বললে? কি বললে তুমি এটা? তার মানে তোমরা আমাকে বোকা বানাবার জন্য এসেছিলে? তোমরা আমার নাতনিকে আমার কাছে রাখবে না? কখনো না মা, আমরা বাবা মা শহরে থাকি আর ও মেয়ে হয় কিনা এই অজপাড়াগায় থাকবে? আপনি যে এত বোকা কি করে হলেন সেটাই বুঝতে পারছি না। চলো সোনা, আমাদের দেরি হয়ে যাচ্ছে, যেতে হবে তো। কি গো, তুমি এখনো এভাবে মন খারাপ করে বসে আছো? দেখো, সোনা চলে গেছে তো কি হয়েছে? তোমায় না বলেছি আমি, তোমার সাথে কেউ থাকুক কি না থাকুক, তোমার স্বামী সব সময় আছে। আর এভাবে মন খারাপ করে বসে থেকো না।
আমি সত্যি অনেক ভাগ্যবান গো তোমায় পেয়ে। তবে তোমাকে বেশ কিছুদিন হলো একটা খবর দেওয়া হয়নি। আসলে সোনারা চলে যাওয়ার পর বাড়ির পরিস্থিতি এমন হয়ে গেল, তুমি জানো তুমি বাবা হতে চলেছো। কি, তুমি সত্যি বলছো? এটা সত্যি? তুমি মাকে জানিয়েছো? হ্যাঁ, মাকে দুপুরেই জানিয়েছি। নাতি নাতনি আসার খবর শুনে মা তো খুব খুশি। সত্যি গো, ধৈর্য, এই ধৈর্যের ফল যে কতখানি তা আমি আজকে বুঝলাম। সত্যি ভগবান এতদিনে আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন, আর আমাদের হয়তো আর কোনো কষ্টই থাকবে না। মাও তোমায় নিঃসন্তান বলে কটু কথাও শোনাবে না। ভগবান তোমার অশেষ লীলা। একটা নিঃসন্তান মায়ের কোলে তুমি আবার একটা ফুটফুটে সন্তান দিলে। অসংখ্য প্রণাম তোমায় ভগবান, অসংখ্য প্রণাম। এইরকম নতুন নতুন মজাদার ও শিক্ষণীয় গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।